3 না 4? দুইটা একসাথে না আজকে? চার না 3? ডেট কত? রিনেম করতে তাহলে সুবিধা হবে। 11/24। আচ্ছা দেখেন, আমরা তো বেসিকগুলো তো সব শিখে নিছি। ফ্লো চার্টটা পড়ছিলাম না? সো ফ্লো চার্টটার মনে হয় ডিটেলস বলা হয় নাই। বলা হয়েছিল? আবার বলবো? আচ্ছা, আমরা পুরা যে সিলেবাসটা আছে এই সিলেবাসটাতে এই জিনিসগুলাই আমরা হচ্ছে ডিটেলস পড়বো। যেমন প্যাটার্ন আছে, মার্কার আছে, ডিজাইন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, তারপর স্প্রেডিং আছে, কাটিং আছে, এগুলাই আমরা ডিটেলস পড়বো। তো এখানে মূলত পুরা সিলেবাসটাই এখানে আছে মোটামুটি ধরা চলে। এই ফ্লো চার্টটা হচ্ছে আপনার 4টা স্লাইড মিলে, ঠিক আছে? সো প্রথমে কি ডিজাইন অথবা স্কেচ, আমরা কি জানি এগুলোর সব ডিসক্রিপশন পরে স্লাইডগুলোতে আছে, আপনারা পাবেন। তো ডিজাইন অথবা স্কেচটা আসলে কি, আমরা যে কোনো জিনিস একটা যদি করতে চাই প্রথমে তো একটা ডিজাইন লাগবে না? আমরা যদি একটা পোশাক বানাইতে চাই, সেটা ডাইমেনশন কীরকম হবে, সেটার শেপটা কীরকম হবে, এটার একটা ডিজাইন দরকার হয়। তো একটা রাফ ডিজাইন প্রথমেই করে নেওয়া হয়, যেটা স্কেচ বলে, মানে খাতায় হচ্ছে ড্র করার মতো, ঠিক আছে? আমরা তো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অনুযায়ী সব কিছু করবো, প্লাস হচ্ছে ফ্যাব্রিকগুলো কেটে ফাইনালি হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে আমরা কাপড় তৈরি করব। বাট এগুলো করার আগে তার একটা ডিজাইন লাগবে, যে সেটা কিভাবে হবে। সেই ডিজাইন অথবা স্কেচটা কোথা থেকে আসে? এটা ডিজাইনারের মাথায় আসে বিভিন্ন মাধ্যমে। এটা আপনারা ওই যে ফ্যাশন অ্যান্ড ডিজাইন যে একটা কোর্স ছিল, ওখানে কিন্তু দেখানো হয় যে এই ডিজাইন স্কেচগুলো কোথা থেকে আসে। এগুলো বিভিন্ন ধরনের লাইন ডায়াগ্রাম থেকে আসতে পারে, এটা বিভিন্ন ধরনের মানে এক্সটার্নাল সারাউন্ডিংস থেকে কোনো কিছু দেখে সেই জিনিসটা মাথায় আসতে পারে। অনেক কিছু হারমোনি থাকে, টোন থাকে, শেপ থাকে। সো এগুলো সমষ্টি দিয়েই কিন্তু ডিজাইন অথবা স্কেচটা গঠিত হয়। তারপরে হচ্ছে প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইন কি, আমি কি বলছিলাম, প্যাটার্ন কি বলেন তো? প্যাটার্ন হচ্ছে একটা গার্মেন্টসের যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো আছে। আমরা তো ফুল একটা গার্মেন্টস তো আমরা ডিরেক্ট বানায় ফেলতে পারি না, যদিও এখন মডার্ন মেশিনারিজ আসছে গার্মেন্টস ডিরেক্ট বানানো হয়। তবুও আমরা যখন ম্যাক্সিমাম সময় যেটা হয় আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে, ওভেনের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে না, নিটের ক্ষেত্রেও সেম, কোনো ক্ষেত্রে ডিফারেন্ট, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভেনের ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখেন যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলা জোড়া লাগানো হয়। যেমন শার্টগুলো কীভাবে বানানো হয়েছে, এর আগের দিন আমি বলছিলাম যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, কলার, তারপর হচ্ছে স্লিভ, তারপর হচ্ছে পকেট। তো এই কম্পোনেন্টগুলো তো একটাই না, এগুলো তো আলাদা আলাদা, এগুলো জোড়া লাগানো হয়েছে। তো এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলার একটা নির্দিষ্ট শেপে একটা হার্ড পেপারে ড্র করা অথবা হার্ড পেপারে কাটা, এটাই হচ্ছে প্যাটার্ন। যেমন স্লিভের ক্ষেত্রে একটা, এই যে সামনে আছে প্যাটার্নগুলা, যদি আপনারা পিকচার দেখেন, কি বলেন, কোনো কোশ্চেন আছে? এই যে দেখেন, এই যে যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে প্যাটার্ন। এই যে এগুলা, এই দুইটা হচ্ছে ফ্রন্ট পার্টের, ঠিক আছে? ব্যাক পার্টেরটা এখানে দেখায়নি হয়তো, এটা হচ্ছে স্লিভের, ফুল স্লিভের। আসেন, হ্যাঁ সো তারপরে এটা হচ্ছে পকেট, কলার। সো বিভিন্ন কম্পোনেন্টগুলা এখানে হচ্ছে প্যাটার্ন কাটা হয়েছে। সো প্যাটার্নেরও ভাগ আছে, ব্লক প্যাটার্ন, ওয়ার্কিং প্যাটার্ন, প্রোডাকশন প্যাটার্ন, অনেক ধরনের প্যাটার্ন আছে, এগুলো আমরা সামনে দেখব। সো প্যাটার্ন গেল, এখন হচ্ছে স্যাম্পল মেকিং। সো এই যে প্যাটার্নটা যে আমরা কাটবো, এটারও তো একটা ডিজাইন লাগবে। সো ওই ডিজাইনটা এই স্টেজে করা হয়। তারপর হচ্ছে স্যাম্পল মেকিং। ওই প্যাটার্ন অনুযায়ী প্রথমে একটা স্যাম্পল মেক করে দেখা হয় যে আসলে আমরা যে গার্মেন্টসটা করতে চাচ্ছি, এই গার্মেন্টসটা কীরকম হচ্ছে। প্রথমে একটা স্যাম্পল মেক করে দেখা হয়, এবং এটা নিয়ে হচ্ছে পরে হচ্ছে এটা ফার্দার ডিসিশনগুলো নেওয়া হয়। যাই হোক, তারপরে আমরা আসি প্রোডাকশন প্যাটার্ন। সো প্যাটার্ন ডিজাইন অনুযায়ী যদি স্যাম্পলটা ঠিকঠাক থাকে, তারপর আমরা হচ্ছে প্রোডাকশন প্যাটার্নে যাই। প্রোডাকশন প্যাটার্ন সেটাই যেটা দিয়ে মূলত আমরা প্রোডাকশানে যাচ্ছি, অর্থাৎ এই প্যাটার্নটাই হচ্ছে ফাইনাল প্যাটার্ন।
এই প্যাটার্নটাই হচ্ছে ফাইনাল প্যাটার্ন। যেই প্যাটার্নটা অনুযায়ী আমরা হচ্ছে মার্কার তৈরি করব। আমি কি বলছিলাম প্যাটার্ন আর মার্কারের মধ্যে কি বলছিলাম? প্যাটার্ন হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো যদি আমি হার্ড পেপারে কাটি, যদিও এটা সফটওয়্যারের মাধ্যমে হয়, কেডের মাধ্যমে হয় এখন। সো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো যদি আমি হার্ড পেপারে একটা বসাই, ড্র করি, কাটি, এটা হচ্ছে প্যাটার্ন। বাট মার্কার কি? আমি কি বলছিলাম যে একটা ফ্যাব্রিককে তো আমি একটা প্যাটার্ন দিয়ে পুরো ফ্যাব্রিকটা কেটে আবার আরেকটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন দিয়ে কাটতে পারবো না। এই জন্য একটা গার্মেন্টসে সব প্যাটার্নগুলা আগে একটা এরকম একটা পেপারে ড্র করে নেওয়া হয়। ধরেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। সো এইভাবে প্যাটার্নগুলো বসানো হয়। পকেট, তারপর হচ্ছে স্লিপটা মূলত এরকম হয়। স্লিপটা কিন্তু একবারে কেটে নেওয়া হয়। সো এই সব প্যাটার্নগুলো ধরেন এখানে একটা আমি ড্র করতেছি না, বোঝানোর ক্ষেত্রে বলতেছি। এভাবে একটা গার্মেন্টসের সব প্যাটার্নগুলো কলার, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট একটা জায়গায় বসানো হয়। বসায় এই মার্কারটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে দেওয়া হয়। ধরেন এখানে অনেকগুলো ফ্যাব্রিক আছে, 500টা প্লাই অথবা লে, তার উপরে হচ্ছে মার্কারটা দেওয়া হয়। মার্কারটা দিয়ে তারপর ওই মার্কার অনুযায়ী সবগুলো কেটে দেওয়া হয়। বুঝা গেছে? সো আমাদের প্রোডাকশন প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে ওই যে ফাইনাল প্যাটার্নটা, ওইটাই হচ্ছে আমাদের প্রোডাকশন প্যাটার্ন। হ্যাঁ, প্রোডাকশন প্যাটার্নের পর গ্রেডিং জিনিসটা কি? গ্রেডিং জিনিসটা হচ্ছে আমরা যে লার্জ স্কেলে আমরা যে প্রোডাকশনে যাই, তখন কি মানে একই সাইজের পোশাক কি আমরা করি? দেখবেন একটা দোকানে গেলে মানে একই পোশাক, একই ডিজাইন, সব কিছুই সেম, লার্জ, এম, তারপর হচ্ছে এক্সেল পাওয়া যায়। তারপর ওরা ডিসপ্লেতে একটা পোশাক রাখে, তারপর আপনার ওইটা দেখে চয়েস করেন, তারপর আপনারা বলেন যে এটা সাইজ দেওয়া যাবে, তো বলেন না? ঠিক সিমিলারভাবে আমরা যখন এই কমার্শিয়াল পর্যায়ে যখন আমাদের পোশাকগুলো হয়, টেইলরিং বলতেছে না, টেইলরিং তো জাস্ট হচ্ছে কাপড় নিয়ে যান, মাপ দেন, একটা পোশাক বানায় দেন। প্রোডাকশনের ক্ষেত্রে মানে লার্জ স্কেল প্রোডাকশনের ক্ষেত্রে যেটা কমার্শিয়াল পর্যায়ে হয়, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সাইজের করতে হয়। তার মধ্যে আমাদের যেগুলো সাইজ আছে, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, কোনো ক্ষেত্রে ট্রিপল এক্সেল হয়। ঠিক আছে? সো এগুলো আমাদের সাইজ। তো আমাদের ওই সেম প্যাটার্নটা, সেম স্লিভ, সেম ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট শার্টের ক্ষেত্রে, তো এই সেম জিনিসটা তো আমাদের বিভিন্ন সাইজে লাগবে। সো প্যাটার্ন গ্রেডিংটা হচ্ছে প্যাটার্নগুলোকে মার্ক করা, শর্টিং করা, এটা একটা, প্লাস হচ্ছে প্যাটার্নের সাইজটাকে ম্যাক্সিমাইজ করা, যাতে আমরা বিভিন্ন সাইজে এটা করতে পারি। সো গ্রেডিংটা তাহলে কি? গ্রেডিং কিন্তু আবার ইয়াও করা হয়, গ্রেডিং মানে শর্টিংও, যে একটা হচ্ছে স্লিভের প্যাটার্নটা এক জায়গায় রাখলো, শর্টিং প্লাস হচ্ছে আপনার মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ দ্য প্যাটার্ন। তারপরে মার্কার মেকিং তো বললাম যে সব প্যাটার্নগুলা মিনিমাম জায়গা অপচয় করে একটা হচ্ছে পুরো একটা ফরম্যাটে একটা হার্ড পেপারের উপর ড্র করাই হচ্ছে মার্কার মেকিং। তারপর স্প্রেডিং, মার্কার মেকিংয়ের পর আমরা ফ্যাব্রিকগুলা হচ্ছে স্প্রেড করি। মানে ধরেন এটা যদি হয় স্প্রেডিং টেবিল, কাটিং টেবিলে মূলত ফ্যাব্রিক স্প্রেডিং করা হয়, এটাই ধরেন হচ্ছে কাটিং টেবিল। সো ফ্যাব্রিকগুলোকে বিছানো হয়, একটার পর একটা লে দেওয়া হয়, লেয়ের হাইট কতটুকু হবে এটা ডিপেন্ড করে ব্লেডের হাইট কতটুকু। ধরেন ব্লেড যদি হয় অনেক বেশি লম্বা, তাহলে হচ্ছে লেয়ার হাইট অনেক বেশি দেওয়া যায়, অর্থাৎ একসাথে অনেকগুলো কাপড় কাটা যায়। সো আমরা হচ্ছে ফ্যাব্রিকগুলাই স্প্রেডিং করতে পারি। স্প্রেডিং ম্যানুয়াল স্প্রেডিংও আছে, আমাদের অটোমেটেড স্প্রেডিংও আছে। তারপরে তারপর তো কাটিং মেশিন দিয়ে কেটে নেওয়া হয়। শর্টিং, নাম্বারিং অ্যান্ড বান্ডেলিং, এখানে বিভিন্ন কম্পোনেন্টগুলো মার্ক করা হয়। যেমন আপনি তো অনেকগুলো কাটলেন, অনেক স্যাম্পল কাটছেন, এখন তো আর প্যাটার্ন নাই, এগুলো তো সব ফ্যাব্রিক কেটে ফেলছেন। সো এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে স্লিভের এম সাইজ, এটা স্লিভের এল সাইজ, এইভাবে সবগুলো মার্কিং করা হয়। এবং এটা শুধু কি একটা ফ্যাব্রিকই আমরা কাটি না তো, ফ্যাব্রিকের অনেক কালার থাকে, টোন থাকে, অনেক ধরনের ফ্যাব্রিকেরও ভেরিয়েন্ট থাকে, শেডের ভেরিয়েন্ট থাকে, কারণ ব্লু তো সব ব্লু না, ব্লু এর মধ্যে হালকা ব্লু আছে, ডিপ ব্লু আছে। সো এগুলো সবগুলো মার্কিং করা হয় কেন? যাতে একটার সাথে আরেকটা মিক্স আপ না হয়ে যায়। যে আপনি যদি ফ্রন্ট পার্টটা এল বাট স্লিভ লাগাইছেন এম এর,
এটা কিন্তু সহজে বোঝা যাবে না, কিন্তু পরে কিন্তু যখন একদম ইয়া করবেন তখন কিন্তু বোঝা যাবে। সো এগুলো হচ্ছে মার্কিং করা হয় যে কোনটা কি, মার্কিং করে আলাদা করা হয়। তারপর সুইং সেকশনে চলে যায়। এখানে সুইং সেকশনে হচ্ছে সুইং লাইনে ওয়ার্কাররা থাকে। এখানে প্রতিটা ওয়ার্কার একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একজনই করে, যেমন কেউ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট জোড়া লাগাচ্ছে, তারপর সে পাস করে দিচ্ছে, একজন শুধু কলার জোড়া লাগাচ্ছে, এইভাবে করে গার্মেন্টসটা প্রডিউস হয়। তারপরে কি হয়, ইন্সপেকশন হয়, গার্মেন্টস প্রডিউসের পর ইন্সপেকশন হয় যে কোথাও কোনো ঝামেলা হইলো কি না, প্রেসিং, ফিনিশিং, ফাইনাল ইন্সপেকশন, প্যাকেজিং, ডিসপ্যাচ, এগুলো সব হচ্ছে আপনারা জানেন যে প্যাকেজিং করে ডিসপ্যাচ করে দেওয়া হয়, আর প্রেসিং এবং ফিনিশিংয়ের পরে একটা ফাইনাল ইন্সপেকশন দেওয়া হয় যে সব কিছু ঠিক মতো হইলো কি না। ঠিক আছে? সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। সো এগুলারই বর্ণনা দেওয়া আছে, আপনারা যদি এখানে দেখেন যে ডিজাইন অথবা স্কেচ কি দেওয়া আছে, ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ এ পার্টিকুলার গার্মেন্টস এক্সপ্রেস বাই ড্রয়িং, অর্থাৎ ড্রয়িং করে আগে স্কেচটা বানিয়ে নেওয়া হয় যে কীরকম হবে, পোশাকটার আকারটা কীরকম হবে অথবা ডিজাইনটা কীরকম হবে। ঠিক আছে? তারপরে কি আছে, বেসিক ব্লক ওর বেসিক প্যাটার্ন, ইনিশিয়াল গার্মেন্টস প্যাটার্ন উইদাউট অ্যালাউন্স। আচ্ছা, প্যাটার্ন, এখন আসি প্যাটার্ন। প্যাটার্নে হচ্ছে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে ব্লক প্যাটার্ন, ব্লক প্যাটার্ন और बेसिक ब्लॉक। আরেকটা হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন और প্রোডাকশন প্যাটার্ন। সো দুই ধরনের প্যাটার্ন দেখতেছেন না, এটা ফ্লো চার্টে আপনারা পাইছেন, এখানেও পাচ্ছেন। সো এটার ডিফারেন্সটা জানা দরকার। বেসিক ব্লক অর্থাৎ একদম স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে, ধরেন আপনার চেস্ট হচ্ছে কত ইঞ্চি বলেন তো, 34। সো আমি যদি 34 একদম 34-এরই যদি আমি ফ্রন্ট পার্ট অথবা আমি ওই অনুযায়ী আপনার যে স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট আছে আপনার একটা টপসের জন্য, টপস আইটেম, ছেলেদের টপস আইটেম কী হতে পারে, টি শার্ট হতে পারে, পোলো শার্ট হতে পারে, তারপর হচ্ছে স্লিভ শার্ট হতে পারে, শর্ট স্লিভ, লং স্লিভ শার্ট হতে পারে। সো আপনার যদি একদম স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে যদি আমি প্যাটার্নটা কাটি তাহলে হচ্ছে এটা বেসিক ব্লক এবং ব্লক প্যাটার্ন। বাট একটা আপনারা একটা বলেন দেখি যে আমি যদি আপনার একদম স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টের সাথে যদি আমি একটা প্যাটার্ন কাটি এবং ওই প্যাটার্ন অনুযায়ী যদি আমি কাপড়গুলো কাটি, আপনার ওটা টাইট হয়ে যাবে না? অবশ্যই টাইট হয়ে যাবে, কারণ আমাদের কিছু অ্যালাউন্স লাগে। এই জায়গাটাতে দেখেন শার্টের অথবা যে কোনো কাপড়ের এই জায়গাটাতে দেখেন সেলাইটা যে দিছে, এই জায়গায় এই ফেব্রিকটা হয়ে গেছে না, এই ফেব্রিকটা কমে গেছে না। সো এইখানে একটা সেলাই দেওয়া হয়েছে, এইখানে এই জায়গাতেও তো ফেব্রিকটা কমে গেছে, এই যে দেখেন এটা তো ভাঁজ করে এখানে সেলাই দেওয়া হয়েছে। সো আমাদের কিছু অ্যালাউন্স থাকে, এই অ্যালাউন্সগুলো অ্যাড করে দেন হচ্ছে ফেব্রিকটা কাটতে হয়। যখন সব অ্যালাউন্সগুলো অ্যাড করলাম তখন এটা হয়ে গেল ওয়ার্কিং প্যাটার্ন অথবা প্রোডাকশন প্যাটার্ন, যেটা অনুযায়ী আমরা কাপড় কাটি। অ্যালাউন্সটা কেন দরকার? অ্যালাউন্সটা মূলত আমাদের মেইনলি কয়েকটা জিনিস থাকে, যেমন একটা হচ্ছে এটা খেয়াল করে রাখবেন, সুইং অ্যালাউন্স, এই অ্যালাউন্সগুলো আমাদের লাগে। সুইং অ্যালাউন্স, ট্রিমিং অ্যালাউন্স। ট্রিমিংস কি বলেন তো? হ্যাঁ, ট্রিমিংস হচ্ছে, আচ্ছা আপনারা কি অ্যাক্সেসরিজ ট্রিমিংস এগুলো জানেন? অ্যাক্সেসরিজ ট্রিমিংস, আচ্ছা ট্রিমিংস হচ্ছে মানে পোশাক তৈরির ক্ষেত্রে আমাদের মেইন কম্পোনেন্ট হচ্ছে ফ্যাব্রিক, বাট পোশাক তৈরির ক্ষেত্রে মেইন কম্পোনেন্ট বাদেও আমাদের আরও অনেক কিছু কম্পোনেন্টের দরকার হয়, যেমন বাটন, জিপার, সেলাই সুতা লাগে না? তারপর ওই যে আপনার যে এডিশনাল ওই যে টিক চিহ্নটা যে দেওয়া আছে ওই পাশে, সো এটা তো আলাদা জিনিস, এই জিনিসগুলো তো লাগে। সো এগুলা যেগুলা পোশাক ফ্যাব্রিক বাদে বাট পোশাক তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে এবং অ্যাটাচড হয়ে থাকতেছে, ওই পোশাকটার সাথে অ্যাটাচড হয়ে থাকতেছে, যেমন সুইং থ্রেড, বাটন, তারপর কি, তারপর আরও অনেক কিছুই যেগুলো একদম অ্যাটাচড হয়ে থাকতেছে, এগুলো হচ্ছে ট্রিমিংস। আর অ্যাক্সেসরিজ হচ্ছে এটাকে ডিসপ্যাচ করার জন্য যে জিনিসগুলো ইউজ হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ, যেমন পলিব্যাগ, তারপর হচ্ছে আপনার লেবেল, না কেয়ার লেবেল, যেগুলো একদম অ্যাটাচড হয়ে থাকে এটা কিন্তু ট্রিমিংস, বাট একটা লেবেল ঝুলে না, পরে যে লাগায় দেয়
সো ওইগুলো কিন্তু হচ্ছে অ্যাক্সেসরিজ। তারপর ট্যাগ পিন লাগে, কিছু ওই যে সাদা সাদা পিন দেওয়া থাকে দেখবেন ব্র্যান্ডের শার্টগুলোতে। সো আমাদের ডিসপ্যাচ করার জন্য যে আইটেমগুলো লাগতেছে এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক বাদে, মেইন কম্পোনেন্ট ফ্যাব্রিক বাদে। সো আমাদের এই যে সুইং করার জন্য, আমরা যখন সুইং করি তখন একটা মানে ফ্যাব্রিকটা অনেকটা কমে যায় না? ধরেন আপনার তো বললেন আপনার 34, সো 34ই যদি আমি কাটি, 34এরই যদি আমি একটা ফ্যাব্রিক কেটে ফেলি, কেটে এটা যদি আমি সেলাই করি আরও তো 2 ইঞ্চি কমে যাবে, আপনার হয়ে যাবে 32। সো এই জন্য অ্যালাউন্সটা অ্যাড করা হয়। প্রথমে অ্যালাউন্স ছাড়া যে প্যাটার্নটা করা হয় এটা হচ্ছে ব্লক প্যাটার্ন অথবা বেসিক ব্লক, এটা অ্যালাউন্স ছাড়া। আর ওয়ার্কিং প্যাটার্ন যেটা, এটা অ্যালাউন্স সহ, যে আমার সুইং অ্যালাউন্স কতটুকু লাগবে। এটা এক একটা ফ্যাব্রিকের ক্ষেত্রে এক এক ধরনেরও হতে পারে, কারণ এডিশনাল কিছু ডিজাইন থাকতে পারে ফ্রন্টের শার্টে। যেমন ওনার শার্টটা কিন্তু আমার শার্টের মতো না, দেখেন কলারটা, সো ওইটাতে কিন্তু অ্যালাউন্স বেশি রাখছে। তারপর হচ্ছে আমাদের এই জায়গাটা যে থাকে, এটা দেখবেন যে অনেক সময় এরকম করা থাকে না, মানে এই যে একদম ফ্রন্ট লাইন বরাবর এরকম করা থাকে না, ডিরেক্ট বাটন দেওয়া থাকে। সো এরকম করা থাকলে কিন্তু ফ্যাব্রিক অ্যালাউন্সটা বেশি লাগবে। সো এই জিনিসগুলো সহ যদি আমরা কাটি তাহলে হচ্ছে ওয়ার্কিং প্যাটার্ন অথবা প্রোডাকশন প্যাটার্ন, আর অ্যালাউন্স ছাড়া হলে বেসিক ব্লক। বুঝা গেছে? এই যে ওয়ার্কিং প্যাটার্নটা অ্যালাউন্স সহ কাটছে। হ্যাঁ, তারপর এটা কি স্যাম্পল গার্মেন্টস, অর্থাৎ আমাদের যে প্রথমে যে আমরা প্যাটার্নটা বানাইলাম এই প্যাটার্নটার উপরে আমরা একটা গার্মেন্টস বানাই দেখি। সাধারণত এটা দেখা হয়, এটা ফাইনাল কোনো কিছু না, দেখা হয় যে শেপটা কীরকম আসতেছে। অর্থাৎ আমি যে প্রোডাকশনে যাব অথবা আমি যে ফার্দার ওই গার্মেন্টসটা যে বানাবো ওইটা একবার বানায় দেখা হয় যে এটা কীরকম শেপটা আসতেছে, ঠিক আছে কিনা। তারপর হচ্ছে অ্যাপ্রুভড স্যাম্পল, মানে আমার ডিজাইন অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী, তারপরে আরও একটা অ্যালাউন্স সহ না ছাড়া, এটা দেখি তো, গ্রেডিং, মার্কার মেকিং, প্রোডাকশন প্যাটার্ন, আচ্ছা এখনও অ্যালাউন্স অ্যাড করে নাই। সো আমাদের তারপরে ওই প্যাটার্ন অনুযায়ী আমরা একটা স্যাম্পল বানাই, দেন এটা বিভিন্ন রিকোয়ারমেন্টস, বায়ার যে রিকোয়ারমেন্টসগুলো দিল সেই রিকোয়ারমেন্টসগুলো মিট করতেছে কিনা, প্লাস হচ্ছে আমার ফ্যাব্রিকটা কীরকম আসতেছে এটার জন্য, মানে আমি যে প্রোডাকশনে যাব এটার একটা অ্যাপ্রুভাল লাগবে না যে আমি এখন প্রোডাকশনে যাব, অর্থাৎ ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি প্রোডাকশনে যাব, এই যে এই জিনিসটা আসবে। সো এইরকম করে যে স্যাম্পলটা বানিয়ে নেওয়া হয় এটা মূলত হচ্ছে আমাদের অ্যাপ্রুভ স্যাম্পল। এগুলো কিন্তু প্রতিটা আলাদা আলাদা, আর এগুলো কিন্তু ভাইভাতে আপনাদের জিজ্ঞাসা করবে। কোস্টিং, সো এগুলো কিন্তু হচ্ছে এডিশনাল টার্মস অ্যান্ড ডেফিনেশন আপনি যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং করবেন, আমি যেগুলো পড়াচ্ছি এখন ইন ডিটেলস। কোস্টিং হচ্ছে আপনার গার্মেন্টসের মানে গার্মেন্টসের কোস্ট, ট্রিমিংসের কোস্ট সব কিছু একত্রিত করে একটা কোস্টিং শিট বানা হয়, এটা কোস্টিং বলা হচ্ছে। প্রোডাকশন প্যাটার্ন বলছি অ্যালাউন্স সহ। তারপর হচ্ছে গ্রেডিং বলছি না, যে ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ দ্য স্ট্যান্ডার্ড প্যাটার্নটাকে তার বিভিন্ন সাইজ অনুযায়ী ছোট এবং বড় করাকে হচ্ছে বলে। ছোট বড় কেন করি সাব্বির বলেন তো, মানে আমি প্যাটার্নটাকে ছোট বড় কেন করতেছি, রিজন কি? সাইজের জন্য, বিভিন্ন সাইজের যাতে আমরা পোশাকটা উৎপন্ন করতে পারি। মার্কার মেকিং তো দেখছেন, একটা বলছি না যে একটা শিট থাকে তার উপরে এই যে প্যাটার্নগুলো এমনভাবে বসানো হয় যাতে মিনিমাম পরিমাণ ফ্যাব্রিক অপচয় হয়। এই ফাঁকা জায়গা যত বেশি থাকবে ফ্যাব্রিকের কিন্তু অপচয় অনেক বেশি হবে, যত বেশি থাকবে তত বেশি হবে। কম্পিউটারাইজ করলে অপচয়টা একটু কম হয়, মানে ওয়েস্টেজটা কম হয়। সো এই ওয়েস্টেজটা কিন্তু অনেক বেশি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে, এই ফ্যাব্রিকটা কিন্তু ওয়েস্টেজই। পরবর্তীতে এটা ঝুট আকারে বিক্রি হয়, বাট এই ওয়েস্টেজটা অনেক বেশি, এবং এইটার উপর ডিপেন্ড করে প্রোডাকশনের কোস্ট প্লাস হচ্ছে লাভ ক্ষতি অনেকটাই ডিপেন্ড করে, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। যদি ওয়েস্টেজ অনেক বেশি হয়, এখানে কিন্তু ওয়েস্টেজ শুধু বলছি ফ্যাব্রিক ওয়েস্ট না, এই ফ্যাব্রিকটা কিন্তু আগে ডাই করা হয়েছে, ডাইস কেমিক্যালও কিন্তু করা আছে, ফ্যাব্রিকটা ডাইড ফ্যাব্রিক, এবং এটা কিন্তু নতুন ফ্যাব্রিক, বুঝতে পারছেন? সো এটা যতটা কমানো যায়, যেই ইন্ডাস্ট্রি যতটা কমাইতে পারে তার প্রফিট তত বেশি, বুঝতে পারছেন? এগুলাতে কাজ আছে সফটওয়্যারের, আপনারা এগুলো দেখতেও পারেন, নেটে একটু ঘেটে দেখবেন, কোনো কিছু না বুঝলে আমাকে বুঝবেন। আর ফ্যাব্রিক স্প্রেডিং কি? ফ্যাব্রিক স্প্রেডিং হচ্ছে আমার কাটার জন্য, মার্কার মেকিংয়ের পর কাটার জন্য ফ্যাব্রিকগুলা হচ্ছে বিছায় দেওয়া। এগুলোর অনেকগুলা নিয়ম আছে, একটা জিগজ্যাগ লে, রাইট টু রাইট, রাইট টু লেফট, রাইট টু লেফট, সো লেফট টু রাইট, এইভাবে অনেকগুলা মেশিনও আছে যে অটোমেটেডভাবে বিছায় দেয়।
সো ফ্যাব্রিক স্প্রেডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে কি মনে হয় ফ্যাব্রিক স্প্রেডিং তো অত কিছুই নাই, বিছায় দিলেই শেষ? বাট এটা অনেক বড় ফ্যাক্ট। কেন? কারণ বিছানোর সময়, ফ্যাব্রিক বিছানোর সময় একটা আরেকটার সাথে লেগে যাইতে পারে, তখন কাটিংটা প্রিসিশন কাটিং হবে না। কারণ আমাদের তো আমরা একটা কাটি না, এখানে 500-600টা ফ্যাব্রিক আগে বিছাই দেয়, তারপর কাটি। এগুলোর মধ্যে আমরা কি জানি, একটা পৃষ্ঠ আরেকটা পৃষ্ঠের সাথে যখন একটু ফ্রিকশন হয়, এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। সো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয়। প্লাস হচ্ছে বিছাইতে বিছাইতে মাঝখানে, যদি আমি ওই দিন বলছিলাম যে বিছাইতে বিছাইতে ধরেন এখানে 500 পিস বিছাইতে বিছাইতে মাঝখানে একটা পিস বিছাইতে যায়, এটা এরকম ভাঁজ পড়ে গেছে। তো আপনি যখন এখানে প্যাটার্নটা, এখানে তো একটা মার্কার আছে আপনার, তাই না? এখানে একটা অনেক বড় মার্কার আছে, মার্কারের উপরে এই যে প্যাটার্নগুলো আছে। সো এইখানে যে আপনি প্যাটার্নটা, এই প্যাটার্ন অনুযায়ী তো আপনার এটা পুরোটা কেটে দিবে না? সো এইখানে কিন্তু মেজারমেন্টটা ঠিক থাকবে না, লেন্থটা। যখন আপনি কাটার পরে এই লেন্থটা কিন্তু বেশি হয়ে যাবে। ধরেন এই বরাবর ফেব্রিকটা কাটতেছেন, এইখান থেকে এটা দেখবেন যে 2 ইঞ্চি, কিন্তু এইটা হয়ে গেছে 4 ইঞ্চি, তখন কি হইলো? সো এই জিনিসগুলা স্প্রেডিংয়ের ক্ষেত্রে অনেক লক্ষ্য রাখতে হয়। যদিও আমি ইন ডিটেলস যখন এক একটা টপিক্স পড়াবো তখন এগুলা চলে আসবে, এখন ইন জেনারেল কথাবার্তা এখনও চলতেছে, ঠিক আছে? ফ্যাব্রিক স্প্রেডিং, ফ্যাব্রিক কাটিং, তারপর তো কেটে নিলেন। শর্টিং, নাম্বারিং, বান্ডেলিং, ওই যে কিছু মেশিন আছে, এটা দিয়ে হচ্ছে মার্ক করে দেওয়া হয় যে সাইজ, স্টাইল, তারপর হচ্ছে বিভিন্ন শেড, এটার উপর ডিপেন্ড করে। সুইং তো জানেন, কম্পোনেন্টগুলো জোড়া লাগানো হয়, ইন্সপেকশন করা হয়, ইন্সপেকশন সেকশনে আয়রনিং, ফিনিশিং করা হয়। এই প্রসেস করতে এটার মধ্যে ক্রিজ পড়ে, ব্রিঙ্কেল পড়ে। সো এটা আয়রনিং অথবা প্রেসিংয়ের মাধ্যমে দূর করা হয়, তারপর ফাইনাল ইন্সপেকশন করা হয়, প্যাকেজিং, কার্টনিং, ডিসপ্যাচ, ঠিক আছে? এগুলা এডিশনাল কিছু দেওয়া আছে আপনাদের হচ্ছে এই বেসিক জিনিসগুলো পড়ার জন্য। কারণ আমাদের যে ফ্যাব্রিকগুলো আসে, ওই দিন কিন্তু আমি বলছিলাম ফ্যাব্রিকগুলো যে আসে, এটা হতে পারে ওভেন ফ্যাব্রিক, হতে পারে নিট ফ্যাব্রিক, হতে পারে নন ওভেন ফ্যাব্রিক। সো এগুলা কিছু ডেফিনেশন দেওয়া আছে, যেমন স্পিনিং তো আপনারা জানেনই, উইভিং জানেন। ওভেন ফ্যাব্রিক আর নিট ফ্যাব্রিকের মধ্যে মূল পার্থক্য কী বলেন দেখি? ওভেন ফ্যাব্রিকে হচ্ছে ইন্টারলেসমেন্ট হয়, মানে ওভেন ফ্যাব্রিক হচ্ছে 2 সেট অফ থ্রেড, 2 সেট অফ ইয়ার্ন ইন্টারলেসমেন্ট হয়। ইন্টারলেসমেন্ট মানে আমি বুঝাচ্ছি এরকম, একটা সেট হচ্ছে ওয়ার্প থ্রেড, একটা ওয়েভ থ্রেড, দুইটা ইন্টারলেসমেন্ট হয়, এরকম হয়। এরকম যদি হয়, এটা তো আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে হয়, এইভাবে হচ্ছে ইন্টারলেসমেন্ট হয়। আর যেটা নিটেড ফ্যাব্রিক, সেটা কিন্তু এই যে 2 সেটস অফ সুতার ইন্টারলেসমেন্ট হয় না, এটা এক সেটস অফ সুতাই থাকে। এটা একটা সুতাই আরেকটা লুপের মধ্য দিয়ে আরেকটা লুপ, এইভাবে সার্কুলার নিটিং মেশিন দেখেন নাই, এইভাবে ঘুরে ঘুরে টিউবুলার আকৃতির একটা ফ্যাব্রিক তৈরি করে, তারপর এটাকে কেটে যদি আমাদের দরকার হয়, এটা একটা সুতার মধ্যে আরেকটা সুতা ঢোকে না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই সেম সুতাটাই বারবার একটা লুপের মধ্য দিয়ে আরেকটা লুপ হয়ে যায়। সো এই জন্য এটার কিন্তু ইলাস্টিসিটি বেশি, টানলে বেড়ে যায় নিটেড ফ্যাব্রিক। আর ওভেন ফ্যাব্রিক যেহেতু ইন্টারলেসমেন্ট হয়, একটা আরেকটার মধ্য দিয়ে যায়, এটা কম্প্যাক্ট স্ট্রাকচার, এটা কিন্তু ইলাঙ্গেশন প্রপার্টিসটা কম। বুঝতেছেন কিছু? বুঝতেছেন না? ডাইং তো জানেন, কাটিং মেশিন, টার্মস অ্যান্ড ডেফিনেশন, এটা একটু দেখেন। আমি এগুলো বেসিক কিছু পড়ালেখা আপনাদেরকে পড়াই দিচ্ছি, কারণ আপনাদের যখন আপনি ফার্দার যখন সামনে ইন ডিটেলসে যাবেন, এই জিনিসগুলো বারবার চলে আসবে। সো কাটিং মেশিন কি? যেটা দিয়ে কাটা হয়। কাটিং মেশিনও কিন্তু বিভিন্ন ধরনের আছে, যেমন স্ট্রেট নাইফ, রাউন্ড নাইফ, তারপর হচ্ছে বেন্ড নাইফ, বিভিন্ন অটোমেটেড কাটিং মেশিন। সো এই কাটিং মেশিন হচ্ছে যেটা দিয়ে কাটা হচ্ছে, সুইং মেশিন যেটা দিয়ে সুইং করা হচ্ছে। সুইং মেশিনও বিভিন্ন স্ট্রাকচারের হয়, বিভিন্ন শেপের হয়, যেমন ফিট অফ দ্য আর্ম আছে। সুইংটা হচ্ছে ওই যে সুইং কীভাবে হয় বলতে, ওই যে গার্মেন্টসের যে কাজটা হয়, কম্পোনেন্টগুলো জোড়া লাগানো হয়। তারপর কোয়ালিটি অ্যান্ড একুয়েল মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ আমাদের যে গার্মেন্টসটা আমাদের তৈরি হইলো, এই গার্মেন্টসটার মধ্যে কতটুকু ফল্ট আছে, এবং একটা যেহেতু এই গার্মেন্টসটা করতে অনেক বেশি প্রসেস আছে, অনেক প্রসেস আছে না, অনেকগুলো প্রসেস আছে। সো এই অনেকগুলো প্রসেস করতে অনেক ম্যানুয়াল প্রসেস আছে না, ম্যানুয়াল প্রসেস আছে। সো মানুষ মাত্রই ভুল, তাই না?
সো দেখা যায় যে 100টা পিস গার্মেন্টসের মধ্যে 4-5টা পিস ফল্টি গার্মেন্টস থাকেই প্যাকেজিং করার পরও, কারণ এত স্পেসিফিক, এত মানে স্লাইট ফল্ট আসলে দূর করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বায়ারের কাছে এটা ফল্ট মানে ফল্ট। যেমন আপনার গার্মেন্টসটা সব কিছুই ঠিক আছে, বাট আপনি হচ্ছে করছিলেন, কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করছিলেন, কেমিক্যালটা নিউট্রাল করেননি, যেমন অ্যাসিডিক মিডিয়ামে হয়ে আছে, তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না ড্রেসটা পরে। কেন? কারণ এটা কিন্তু ওই জায়গাটাতে ক্ষত তৈরি করতে পারে, যে জায়গাগুলোতে স্পর্শ হচ্ছে ড্রেসটা। তো আমরা কি জানি যে নিউট্রাল মাধ্যম হচ্ছে পিএইচের ভ্যালুটা থাকে 7, বাট আমরা তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে ট্রিট করে যদি আমরা ঠিকমতো নিউট্রাল না করি, এটা এক ধরনের ফল্ট হতে পারে। তারপরে ধরেন স্টিচিং মিস হতে পারে, যে স্টিচ আছে সব কিছু ঠিক আছে, মাঝখানে একটা স্টিচ নাই, অথবা স্টিচটা বাঁকা হয়ে গেছে, এই যে সেলাইটা বাঁকা হয়ে গেছে, অথবা কম্পোনেন্ট মিস হতে পারে, ফেব্রিকের মধ্যে স্পট থাকতে পারে, বিভিন্ন ধরনের ফল্ট থাকতেই পারে। প্রতিটা গার্মেন্টসে 100টা পিসের মধ্যে একটা ফল্ট থাকেই। সো বায়াররা হচ্ছে একটা রুলস ফলো করে, সেই রুলসটা হচ্ছে এই যে একিউএলের মাধ্যমে তারা চেক করে, একিউএলের মাধ্যমে মূলত এটার একটা চার্ট আছে, এই চার্টের মাধ্যমে তারা চেক করে যে 100টা আমার স্যাম্পল হচ্ছে 1 লাখ পিস, এই 1 লাখের মধ্যে আমার কয়টা গার্মেন্টসে মেজর, মাইনর এবং ক্রিটিক্যাল ফল্ট থাকার পরও আমি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করব। এটা একটা রেটিং পয়েন্ট আছে যে আমার স্যাম্পল আমি 1 লাখ পিস দিছি, এই 1 লাখ পিসের জন্য আমি চেক করে দেখব, চেক করে দেখার পরে এতটা স্যাম্পলের মধ্যে আমি র্যান্ডমলি স্যাম্পল সিলেক্ট করব। 1 লাখ পিসের মধ্যে ধরেন 1 লাখ পিসের মধ্যে আমি নিলাম হচ্ছে 500টা স্যাম্পল, 500টা স্যাম্পল আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম। র্যান্ডমলি সিলেক্ট করে তারা একটা রেঞ্জ দিয়ে দেয় যে এগুলোর মধ্যে এই যে 17 থেকে 18টা গার্মেন্টসে যদি ফল্ট বেরোয় তাহলে লোডটা অ্যাকসেপ্টেড হবে, বাট তার থেকে যদি বেশি হয় তাহলে লোড পুরো রিজেক্টেড, তখন ওরা নেয় না। ঠিক আছে? সো এইটাই মূলত হচ্ছে একিউএল। বোঝা যাচ্ছে? একিউএল আসলে একটা সার্টেন রেঞ্জ ফিক্স করে দেয় যে এত অ্যামাউন্টে ফল্ট থাকার পরও এটা অ্যাকসেপ্টেড হবে, ফল্ট তো থাকবেই। 4 পয়েন্ট সিস্টেম আছে, এটা হচ্ছে ফ্যাব্রিকের ফল্ট নির্ণয়ের একটা মেথড। তারপর এসএমভি, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা জানেন? এটা আপনারা যদি অ্যাপারেল, মেজর অ্যাপারেল নেন সেক্ষেত্রে আপনারা এটা বুঝবেন। এসএমভি বলতে এখানে মূলত বোঝানো হয় একটা ওয়ার্কার তার পুরা একটা কাজ করতে কত স্ট্যান্ডার্ড সময় লাগে, এটার উপর ডিপেন্ড করে তার পারফরমেন্স ডেনোট হয়। যেমন তার যদি সময় বেশি লাগে তার মানে তার ইফিসিয়েন্সিটা কম। তারপর দেখেন কোটা ক্যাটাগরি, এলসি, ইনভয়েস, সিম অ্যান্ড স্টিচ, অ্যালাউন্স, ইয়ার্ন অ্যান্ড সুইং থ্রেড, এগুলো দেখেন তো, এগুলো কি পরিচিত লাগতেছে নাকি? দেখেন কোটা অ্যান্ড ক্যাটাগরি, নিডেল, আচ্ছা। আর আচ্ছা দেখেন কোটা এবং ক্যাটাগরি, কোটা হচ্ছে যেগুলো হচ্ছে অনেক বেশি আমাদের হচ্ছে ডেভেলপড কান্ট্রি, মানে উন্নত রাষ্ট্রগুলো যেগুলো আছে তারা তো আমাদের কাছ থেকে পোশাকগুলো নেয়, তাই না? যেমন ইউএসএ নেয়, কানাডা নেয়। তো তারা ওই যারা হচ্ছে আমাদের বায়ার, সেই কান্ট্রিগুলা কিছু স্পেসিফিক অ্যামাউন্ট ফিক্স করে দেয় যে ওই কান্ট্রি থেকে আমি এতটুকুই প্রোডাক্ট নিব, এবং ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তারা একটা স্ট্যান্ডার্ড জিনিস মেনটেন করে যে তাদের যে র মেটেরিয়ালসগুলা তারা নিজেরাই পাঠায় দেয়। অর্থাৎ করে কি, বাটন, জিপার থেকে শুরু করে তারা ফ্যাব্রিকগুলা, যে ফ্যাব্রিকগুলা ইউজ করে আপনি পোশাকটা বানাবেন সেগুলোও পাঠায় দেয়, ওরাই পাঠায় দেয়। আপনি জাস্ট হচ্ছে এখানে অ্যাসেম্বলি করে সেটা হচ্ছে প্রোডাকশন করে আবার ওদেরকেই হচ্ছে আপনি দিয়ে দেন এটা সেল করে। সো এটার একটা থাকে, অ্যামাউন্ট থাকে যে আমি ইন্ডিয়াকে হচ্ছে দিব, আমার 20 লাখ পিস লাগবে, 20 লাখ পিসের মধ্যে আমি 50% দিব হচ্ছে বাংলাদেশকে, 20% ইন্ডিয়াকে, আর 30% ভিয়েতনামকে। সো এইটাই হচ্ছে কোটা।
কোটা তো বুঝেন, মুক্তিযোদ্ধা কোটা, যে ওখান থেকে আমাকে 2টা নেওয়ারই লাগবে। সো এরকম এইটার ক্ষেত্রে ওয়ার্ডারের ক্ষেত্রেও কোটা আছে, বুঝছেন। তারপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমাদের যে গার্মেন্টস আইটেমগুলো আছে, যেমন বিশেষ করে লেডিসের কিন্তু গার্লসের কিন্তু অনেক বেশি আইটেম। সো এই আইটেমগুলোকে ইন্ডিকেট করার জন্য সেটা হতে পারে মেন্স, ওমেন্স, তারপর হতে পারে কম বয়সীদের আইটেম, বেশি বয়সীদের আইটেম। এই আইটেমগুলোকে ডেনোট করার জন্য তারা কিছু কোড ইউজ করে। ধরেন 79 মানে হচ্ছে বাচ্চাদের সোয়েটার, এটা হচ্ছে কানাডারা ফলো করে, ধরেন এটা জাস্ট একটা এক্সাম্পল, তারা ফলো করে। সো এটা হচ্ছে ক্যাটাগরি, যে একটা নাম্বার। তারপরে কি এলসি। এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট। এলসিটা কি? এলসি হচ্ছে, এলসিটা কি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যখন আমি অর্ডার দিলাম, বায়ার তো অর্ডার দিল, এই অর্ডার দেওয়ার পরে ধরেন আমি আপনাকে অর্ডার দিলাম যে এরকম এরকম আমার হচ্ছে একটা ফেব্রিক লাগবে, সরি এরকম এরকম একটা গার্মেন্টস লাগবে, এখানে এই ফেব্রিক ইউজ করবেন, এই ট্রিমিংসগুলো ইউজ করবেন, আমার প্রপার্টিসটা এরকম আসবে, 2 লাখ পিসের অর্ডার, প্রতি পিসে আমি এত ডলার দিব। এটা বায়ার অর্ডার দিল ম্যানুফ্যাকচারার কোম্পানিকে। এখন ম্যানুফ্যাকচারার কোম্পানি 2 লাখ পিস প্রোডাকশন দিল, উৎপন্ন করলো, তারপর বায়ার হারায় গেল। এখন কি হবে বলেন দেখি? এটা অনেক বড় বিপদ না? টাকা তো দেয় নাই, ঠিক আছে না? এই জন্য একটা এলসি খোলা হয়। এলসিটা খোলা হয় ব্যাংকের মাধ্যমে। এখানে ব্যাংক থাকে হচ্ছে মাঝখানে, মানে বায়ারকে যে কিনে, আর এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারার। একটা অর্ডার কিন্তু 3-4 মাসও চলে, বুঝছেন, যেগুলো বড় অর্ডার। ধরেন আমি অনেক টাকার, প্রায় হচ্ছে $1,000,000 টাকার, $1,000,000 অ্যামাউন্টের আমি হচ্ছে অর্ডার দিয়ে দিছি, বায়ার অর্ডার দিয়ে দিছে, কিন্তু ম্যানুফ্যাকচারার সবগুলা বানানোর পরে সে কোনো কারণে এটা ক্যান্সেল করে দিল, তখন কি হবে? সো এটা ম্যানুফ্যাকচারের জন্য অনেক বড় রিস্ক না? এই জন্য ব্যাংকের মাধ্যমে একটা এলসি খোলা হয়। এলসি হচ্ছে কাইন্ড অফ এগ্রিমেন্ট, যে আপনি যদি এই প্রপার্টিসগুলা, এই মানে আমার যে এই রিকোয়ারমেন্টসগুলো, এই রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনি বানায় দেন, আমি আপনাকে 100% এই অ্যামাউন্টে পিস দর, এই অ্যামাউন্টে টাকা আপনাকে প্রোভাইড করতে বাধ্য থাকব। এবং এটা ব্যাংকের মাধ্যমে খোলা হয়, এবং ব্যাংক এটা ইনসিওরিটি দেয় যে এ যদি টাকা না দেয় আমি টাকা দিব, ঠিক আছে? ব্যাংক এটা রিস্ক নেয়। সো ব্যাংকের কাজ কি? ব্যাংক তো এটাই করে। ব্যাংক মূলত হচ্ছে আপনার এই এলসি খোলার জন্য তার একটা ফি আছে, চার্জ আছে, সেখান থেকে সে লাভ করে, কিন্তু সে এই রিস্কটা নেয় যে বায়ার যদি টাকা না দেয় ব্যাংক তাকে পরিশোধ করতে বাধ্য থাকবে প্রোডাক্টগুলো নিয়ে। সো ব্যাংকের মাধ্যমে এই এলসিটা খোলা হয়। এটাই হচ্ছে এলসি। বুঝা গেছে? বুঝতেছেন? একদম মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে রিলেট করে বোঝার চেষ্টা করেন। এত কিছু মাথায় থাকবে না, যেটা মাথায় থাকবে না ওইটা আবার আমাকে জিজ্ঞাসা করবেন। এগুলো ওই যে টেক্সটাইল ভাইবা বুকটাতেও আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা, ডেফিনেশনগুলা। আর ইনভয়েস কি? ইনভয়েস হচ্ছে আপনার প্রোডাক্টটা বানানোর পরে ফুল প্রোডাক্টটার প্লাস হচ্ছে ফুল অর্ডারটার কত টাকা আপনার হয়েছে, এটার যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা একটা ডকুমেন্টস বায়ারকে পাঠানো হয়, যে এত টাকা, স্লিপ, ভাউচার টাইপের, এটাই হচ্ছে ইনভয়েস। সিম আর স্টিচ কি? সিম হচ্ছে যে লাইন বরাবর সেলাইটা করতেছেন, এটা হচ্ছে সিম লাইন, যেই লাইন বরাবর সেলাইটা হয়েছে। আর স্টিচ হচ্ছে যে সেলাইটাই হচ্ছে স্টিচ। অ্যালাউন্স, অ্যালাউন্স তো বললাম, অ্যালাউন্স বলছি না? অ্যালাউন্স বলছি। ইয়ার্ন আর সুইং থ্রেড, এটা বলেন তো। আচ্ছা, আমরা যে ফেব্রিক বানাই, ফেব্রিক কি দিয়ে বানাই? ইয়াং দিয়ে বানাই। আচ্ছা, আর ফেব্রিক বানানোর পর ওই যে কাটিং করার পরে আমরা যে কম্পোনেন্টগুলো জোড়া লাগাই, তখন ওইটা কি দিয়ে জোড়া লাগাই? দুইটাই তো সুতা। একটা হচ্ছে এক সুতা দিয়ে আমরা কাপড় বানাচ্ছি, কাপড় বুনতেছি। আরেকটা সুতা আছে না, যেটা গার্মেন্টসে ইউজ হয়, ওই যে সেলাই মেশিনের উপরে এইভাবে ববিনটা থাকে, দেখেননি সেলাই মেশিনগুলোতে? সেলাই মেশিনের উপরে ববিনটা থাকে, সেলাই করে ওই সুতা দিয়ে। তো দুইটার সুতা কিন্তু সিমিলার না।
কারণ আমরা যেটা দিয়ে ফেব্রিক বানাই সেই সুতার শক্তিটা একটু তুলনামূলক কম থাকে, আর যেটা দিয়ে আমরা সুইং করি এটার একটু স্ট্রেংথটা অনেক বেশি লাগবে না, কারণ এটা দুইটা কম্পোনেন্টকে জোড়া লাগায় রাখবে। আমরা যখন হাঁটি চলাফেরা করি এটা ফ্লেক্স অ্যান্ড ফোল্ডের মাধ্যমে এটা টান পড়ে না। সো এই সুতাগুলো যদি হচ্ছে একদম এই কনভেনশনাল যেটা দিয়ে ফেব্রিক বানাইছে সেটা দিয়ে যদি আমরা সেলাই করি এটা তো ছিঁড়ে যাবে, কারণ দুইটা কম্পোনেন্ট অলওয়েজ হচ্ছে প্রেসারে থাকে। আপনি যখন হাঁটেন আপনার নিতে প্রেসার পাচ্ছে, সো এগুলো খুলে যাবে না, খুলে যাবে। সো এই জন্য ইয়ার্ন আর সুইং থ্রেড এটা হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, দুইটা মিলায় ফেলবেন না কখনো। ওই যেটা ইয়ার্ন সেটা দিয়ে ফেব্রিক বানানো হচ্ছে, আর সুইং থ্রেডটা মূলত আমরা পলিয়েস্টার ইউজ করি, না হলে অন্যান্য ইয়াগুলার ইউজ করি, যাতে এটার স্ট্রেংথটা একটু বেশি আসে, যাতে এই কম্পোনেন্টগুলোকে হচ্ছে সে ধরে রাখতে পারে এক্সটার্নাল ফোর্সে। নিডল তো জানেন, এই যে ট্রিমিংস অ্যান্ড অ্যাক্সেসরিজ, additional material like zipper, button, label used to enhance, মানে আপনার হচ্ছে ট্রিমিংস অ্যাক্সেসরিজ এখানে আলাদা করে দেওয়া নাই, বাট ট্রিমিংস অ্যাক্সেসরিজ টোটালি হচ্ছে আলাদা জিনিস। যেটা বডির সাথে অ্যাটাচড হয়ে থাকে সেটা হচ্ছে ট্রিমিংস, আর যেটা বডির সাথে অ্যাটাচড হয়ে থাকে না ডিসপ্লেস করার জন্য সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ। প্যাটার্ন মার্কার পড়াইছি, গ্রেন লাইন, গ্রেন লাইন হচ্ছে প্যাটার্নগুলা কাটার পরে, ধরেন এটা আপনি প্যাটার্ন কাটছেন, প্যাটার্নের একটা স্লিপ কাটছেন, কীরকম হয়, এরকম হয় ফ্রন্ট পার্টের একটা স্লিপ। সো এটা আপনি মার্কারে যখন বসাবেন, ধরেন মার্কারটা তো এরকম, আপনি একটা প্যাটার্ন বসাইলেন এই বরাবর, আরেকটা প্যাটার্ন বসাইলেন এই বরাবর, এটা কিন্তু হবে না। কেন জানেন? এখানে বুঝার একটা জিনিস আছে। এগুলা হচ্ছে এগুলা হচ্ছে ফেব্রিকটা যখন কাটবেন তখন ফেব্রিকটাতে তো টানা সুতা পোড়েন সুতা আছে, অর্থাৎ ওয়ারপিয়ান ওয়েফটিয়ান আছে, ওয়ারপিয়ান আছে ওয়েফটিয়ান আছে। সো আপনি তো মার্কার অনুযায়ী কাটবেন। সো এইখানে ধরেন এই বরাবর যেগুলো রান করছে এই ফেব্রিকটাতে সেগুলো ধরেন ওয়ারপিয়ান, আর এই বরাবর যেগুলো সুতা আছে সেগুলো হচ্ছে ওয়েফটিয়ান। সো একই প্যাটার্ন আপনি যখন এই প্যাটার্নটা এই পাশেও বসাবেন এই পাশেও বসাবেন, উল্টাপাল্টাভাবে কাটবেন, তখন দেখা যাবে ফ্রন্ট পার্টের একটা ফেব্রিকের যে প্রপার্টিস, তার যে স্ট্রেংথ, ব্যাক পার্ট অথবা তার এই পাশেরটার সাথে ডিফারেন্ট চলে আসবে। কেন? কারণ টানা সুতা আর পোড়েন সুতা, ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ানের প্রপার্টিসগুলো ডিফারেন্ট। এই প্যাটার্নটা যখন এইভাবে কাটবেন তখন এইটার মধ্যে টানা সুতা বেশি পড়বে, পোড়েন সুতা কম পড়বে না? কিন্তু এটার ক্ষেত্রে ডিফারেন্ট, এখানে পোড়েন সুতা বেশি পড়বে, টানা সুতা কম পড়বে। টানা সুতা বলতে ওয়ারপিয়ান, আর পোড়েন সুতা মানে ওয়েফটিয়ান। সো ওয়েফটিয়ানটা তুলনামূলক ওয়ারপিয়ানের থেকে কম স্ট্রেংথ হয়, এটা তো আপনারা পড়ে আসছেন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে। সো আমার প্যাটার্নটা ওয়ার্পের দিকে অথবা আমি যেই দিকে বসাচ্ছি এইটা বসানোর জন্য একটা মার্কিং করার লাগবে না, এরও চিহ্ন দিতে হয় যে এইভাবে সে বসাচ্ছি। সো এই মার্কিংটাই হচ্ছে কি বলতেছি, গ্রেন লাইন। এই মার্কিংটাই হচ্ছে গ্রেন লাইন, যাতে নির্দিষ্ট ডিরেকশনে গ্রেন লাইন ডিনোট করে যে প্যাটার্নগুলোকে ওয়ার্পের সাইডে বসাইতে, ঠিক আছে? সো এই মার্কিংটাই হচ্ছে গ্রেন লাইন। বোঝা যাচ্ছে? না বুঝা গেলে বলেন, অনেকগুলো একসাথে বলতেছি, ভিডিওটা একটু দেখে নিয়েন, আর না বুঝলে আমাকে হচ্ছে নখ দিয়ে দিবেন। মাথা ঘুরতেছে এতগুলা টার্মস, আচ্ছা আর পড়াবো না, না ছুটি তো না, কিন্তু আর এগুলো পড়াচ্ছি না। তাহলে আপনাদের এই স্লাইডটা শেষ না? এই স্লাইডটার উপর একটা সিটি দিয়ে দেন। কবে? নেক্সট উইক। আচ্ছা ঠিক আছে, নেক্সট উইক দিয়ে দেন। এই স্লাইডটার উপর একটা সিটি দিয়ে দেন। আর হচ্ছে গ্রুপে, হ্যাঁ, কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করেন না কেন? রেজিস্ট্রেশন করেন তাহলেই তো পোর্টালে পাবেন। আমি তো পোর্টালে আপলোড করছি অথবা করতেছি।